বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী উন্নত দেশগুলো উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলোকে কিছু পণ্যে কম শুল্ক বা শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়। এই ব্যবস্থাকে বলা হয় জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স বা জিএসপি। জিএসপির আওতায় আমেরিকার বাজারে এই দেশগুলো গড়ে 5% পর্যন্ত শুল্ক ছাড় পায়। অতীতে ভারতও এই সুবিধার আওতায় ছিল এবং বহু শ্রমনির্ভর শিল্প যেমন টেক্সটাইল, চামড়া এবং হস্তশিল্প এর লাভও পেয়েছিল। কিন্তু 2019 সালের জুনে ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতের কাছ থেকে এই জিএসপি সুবিধে প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে আজ ভারতের পণ্যের ওপর যেখানে 18% শুল্ক বসছে, সেখানে কিছু প্রতিবেশী দেশ কার্যত তার চেয়ে অনেক কম শুল্কে বা প্রায় শুল্ক ছাড়ে আমেরিকার বাজারে পণ্য ঢোকাতে পারছে। এই কারণে শুধুমাত্র শুল্ক কমানোর বড় সাফল্য বলে মনে করা হলেও প্রতিযোগিতার ময়দানে ভারতের অবস্থান পুরোপুরি শক্ত হলো কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই প্রকৃত সুবিধে পেতে হলে ভারতের জন্য জিএসপি সুবিধে ফিরিয়ে আনা বা সমমানের কোনো বিশেষ ছাড় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে শুল্ক কমলেও দীর্ঘমেয়াদে রপ্তানিতে কাঙ্ক্ষিত গতি নাও আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তবে ভারত এবং আমেরিকার মধ্যে নতুন বাণিজ্য চুক্তি এবং শুল্ক হ্রাস নিয়ে মোদী সরকারের তীব্র আক্রমণ শানিয়েছে আবার বিরোধী কংগ্রেস। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্সপোস্টে আত্মনির্ভরের বদলে ট্রাম্প নির্ভরতা শব্দটি ব্যবহার করে কটাক্ষ করেছেন। তার মতে আত্মনির্ভর ভারত নাকি এখন ট্রাম্প নির্ভর হয়ে গেছে। কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, যুদ্ধবিরতির মতোই বাণিজ্য চুক্তির ঘোষণাও মার্কিন প্রেসিডেন্ট করলেন। ট্রাম্প বলেছেন মুদির অনুরোধেই এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। ট্রাম্প আরও বলেছেন ভারত নিজের বাজারে মার্কিন পণ্যের শুল্ক কমিয়ে আনবে এবং এক পর্যায়ে শুল্ক মুক্ত বাণিজ্য হবে দুদেশের মধ্যে। মনে হচ্ছে ভারত আমেরিকার জন্য নিজের বাজার সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দিতে সম্মত হয়েছে। এর বিরূপ প্রভাব পড়বে ভারতীয় শিল্প, ব্যবসায়ী এবং কৃষকদের ওপর। পাশাপাশি বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাত শিবিরের দাবি, মোদী সরকারকে এই চুক্তির পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রকাশ করতে হবে। নিশ্চিত করতে হবে ভারতের কৃষক, ব্যবসায়ী এবং শিল্পের উপর এই বাণিজ্য চুক্তির বিরূপ কোনো প্রভাব পড়বে না তো। এছাড়া মঙ্গলবার অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেখেছে আবার কংগ্রেস। এখন প্রশ্ন হচ্ছে বিরোধীদের এই বিরোধিতা কতটা সমর্থনযোগ্য? ভারত কি সত্যিই ট্রাম্প নির্ভর হয়ে গেছে? দেখুন, গোটা বিষয়টি যদি ঠান্ডা মাথায় একটু বিশ্লেষণ করা যায় তাহলে একটা বিষয় স্পষ্ট যে ভারত এখানে তড়িঘড়ি আত্মসমর্পণ কিন্তু একেবারেই করেনি, বরং সময় নিয়ে নিজের অবস্থান মজবুত করেই আলোচনার টেবিলে বসেছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক চাপ নিঃসন্দেহে কঠিন ছিল, কিন্তু ভারত সেই চাপের সামনে হাঁটু গেড়ে বসেনি, নতি স্বীকার করেনি। বরং সেই 5 মাসে দিল্লি যে কৌশল নিয়েছে তা ছিল দীর্ঘমেয়াদী এবং বহুমুখী। একদিকে কূটনৈতিক দরজা খোলা রাখা হয়েছে, অন্যদিকে আবার বিকল্প বাণিজ্য পথ তৈরি করা হয়েছে। এটাই হয়ে উঠেছে ভারতের সবচেয়ে বড় শক্তি। তাছাড়া গত কয়েক বছরে ভারতের বাণিজ্য নীতি যে আমূল বদলেছে তার প্রমাণও মিলেছে একের পর এক মুক্ত বাণিজ্য চুক্তিতে। 2021 সালে মরিশাসের সঙ্গে সিইসিপিএ করে আফ্রিকার বাজারে ভারতের প্রথম পদক্ষেপ ছিল ভবিষ্যতের দিক নির্দেশ। তারপর 2022 সালে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে সিইপিএ চুক্তির পর ভারত ইউএই বাণিজ্য $100 বিলিয়ন ছুঁয়েছে, যা প্রমাণ করে ভারত এখন শুধু আমদানিকারক নয়, পাশাপাশি এক শক্তিশালী রপ্তানিকারক দেশও বটে। ওই একই বছরে অস্ট্রেলিয়ার সঙ্গে আবার ইসিটিএ চুক্তিতে ভারতের বহু পণ্য শূন্য শুল্ক সুবিধে পেয়েছে, যা কৃষি, খনি এবং পরিষেবা খাতের জন্য বড় সুযোগ তৈরি করেছে। এরপর আসে ইউরোপের দিকে। 2024-25 সালে ইএফটিএর সঙ্গে টিপিএ চুক্তি $100 বিলিয়ন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে। আর 2025 সালে ব্রিটেনের সঙ্গে সিটিএ চুক্তিতে ভারতের 99% রপ্তানি শুল্কমুক্ত হয়েছে, যা টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল এবং অটো কম্পোনেন্ট শিল্পের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। তাছাড়া ডিসেম্বর 2025-এই ভারত এবং ওমানের মধ্যে স্বাক্ষরিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ওই সিইপিএ
গালফ বা উপসাগরীয় অঞ্চলে ভারতের জন্য অভূতপূর্ব এবং অন্যতম বড় ট্যারিফ কভারেজ নিশ্চিত করেছে। একই সঙ্গে আবার নিউজিল্যান্ডের সঙ্গে দ্রুততম সময়ে এফটিএ সম্পন্ন করে ভারত দেখিয়ে দিয়েছে আলোচনা দীর্ঘ হলে নয়, বরং কৌশল স্পষ্ট হলেই দ্রুত সাফল্য আসে। আর সব শেষ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে 2026 সালে এফটিএ, যাকে অনেকেই বলছেন মাদার অফ অল ডিলস। এই পটভূমিতে দাঁড়িয়ে একটা বিষয় খুব পরিষ্কার, যে ভারত এমন অবস্থায় নেই যে আমেরিকার বাজার হারালে দিশেহারা হয়ে পড়বে, বরং উল্টোটা, ভারতের হাতে এখন বিকল্প আছে। আর সেই কারণেই দর কষাকষির জায়গায় দিল্লি অবস্থান করছে। আর ট্রাম্পের শুল্ক নীতি এখানে কার্যত নিজের সীমাবদ্ধতায় প্রকাশ করছে। কারণ দীর্ঘদিন ধরে শুল্ক বাড়িয়ে ভারতকে চাপে রাখার পরেও দেখা গেল ভারতের অর্থনীতি ভেঙে পড়েনি, রপ্তানি থামেনি, বরং নতুন বাজার তৈরি হয়েছে। আর এখানেই তো ভারতের কৌশলগত জয়। ভারত বুঝিয়ে দিয়েছে যে একদিকে যেমন সম্পর্ক বজায় রাখতে জানে তারা, আবার প্রয়োজনে বিকল্প পথেও হাঁটতে পারে। আর শুল্ক কমিয়ে 18% নামানো ট্রাম্পের জন্য বাস্তববাদী সিদ্ধান্ত ছিল, কারণ দীর্ঘমেয়াদে এই শুল্কের বোঝা আমেরিকার ওপরেই পড়ছিল। সাপ্লাই চেইন বিঘ্নিত হচ্ছিল, মার্কিন সংস্থাগুলোর উৎপাদনের খরচ বাড়ছিল। তাই ট্রাম্পের ভোল বদলকে শুধু রাজনৈতিক সদিচ্ছা নয়, বরং বলা ভালো এটি ছিল আমেরিকার অর্থনৈতিক বাস্তবতার স্বীকৃতি স্বরূপ। সব মিলিয়ে এই ঘটনা প্রবাহ দেখিয়ে দিচ্ছে শুল্ক দিয়ে ভারতের উত্থান থামানো যায়নি, বরং ভারতের অর্থনৈতিক স্বনির্ভরতা, কৌশলগত ধৈর্য এবং শক্ত ভীতি শেষ পর্যন্ত আমেরিকাকে বাস্তববাদী পথে ফিরতে বাধ্য করল। বিরোধীরা অবশ্য একে ট্রাম্প নির্ভরতা বলে কটাক্ষ করছেন, কিন্তু প্রশ্ন হলো, ভারত কি সত্যিই নির্ভরশীল হয়ে পড়েছে? যদি তাই হতো, তাহলে গত 5 বছরে এতগুলো বিকল্প বাণিজ্য চুক্তির প্রয়োজনই বা পড়তো কেন? দেখুন, একটা জিনিস পরিষ্কার যে ভারত এখন বহুমুখী বাণিজ্য নীতিতে বিশ্বাসী। এখানে আমেরিকা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র অপশন কিন্তু কখনোই নয়। ভারতের উপস্থিতি বাড়ছে ইউরোপ থেকে গালফ, অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা, সব দিকেই। কৃষি, শিল্প এবং পরিষেবা 3 ক্ষেত্রেই ভারতের দর কষাকষির ক্ষমতা আগের চেয়ে কিন্তু অনেকটা বেড়েছে। তবে হ্যাঁ, উদ্বেগের জায়গা নিশ্চয়ই আছে, কারণ এটাও সত্য, কোনো আন্তর্জাতিক চুক্তি একতরফা লাভের হয় না। কূটনীতি মানেই হলো লাভ ক্ষতির একটা ভারসাম্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চুক্তি এখনও চূড়ান্ত নথিতে রূপ নেয়নি। তাই এখনও ভয় দেখানো বা বিজয় ঘোষণা করা দুটোই কিন্তু অকাল প্রশ্ন। তবে মনে রাখতে হবে যে ভারত আজ আর ওই 1990-এর দশকের মতন সাহায্য প্রার্থী অর্থনীতি নির্ভর দেশ নয়। ভারত আজ বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতি। আর 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট থেকেও একটা বার্তা কিন্তু স্পষ্টভাবে উঠে এসেছে, আর তা হলো ভারতের অর্থনীতি এখন আর বাইরের চাপ বা শুল্ক রাজনীতিতে টলে যাবার জায়গায় নেই। 1 ফেব্রুয়ারি পেশ হওয়া এই বাজেটে সরকার যে আর্থিক রূপরেখা তুলে ধরেছে, তাতে বোঝাই যাচ্ছে যে ভারত আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে হাঁটছে। বাস্তব জিডিপি বৃদ্ধির হার চলতি বছরে প্রায় 7.4%। আর এই বাজেটের সবচেয়ে বড় দিক হলো রেকর্ড মূলধনী ব্যয়, যার পরিমাণ 12.2 লক্ষ কোটি টাকা। রাস্তা, রেলবন্দর, বিদ্যুৎ, ডিজিটাল পরিকাঠামোয় এই বিপুল বিনিয়োগ সরাসরি কর্মসংস্থান যেমন বাড়াবে, তার ঠিক পাশাপাশি উৎপাদন খরচ আবার কমাবে। একই সঙ্গে রাজকোষীয় শৃঙ্খলার ওপর জোর দিয়ে বাজেট ঘাটতি 4.3% নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থাৎ উন্নয়নও চলবে, আবার আর্থিক ভারসাম্যও কিন্তু রক্ষা করা যাবে। এই দুইয়ের সমন্বয়েই ভারতের অর্থনীতিকে আলাদা একটা শক্তি দিচ্ছে। তবে সব মিলিয়ে বলা যায়, এই শুল্কর হ্রাস এবং বাণিজ্য চুক্তি ভারতের কূটনৈতিক পরাজয় নয়, বরং এক পরিণত রাষ্ট্রের বাস্তববাদী সমঝোতা। চাপ এসেছে, কিন্তু ভারত ভেঙে পড়েনি, বরং চাপের মধ্যেই নিজেকে নতুন করে সাজিয়েছে। তবে এই চুক্তি আসলে মূল্যায়ন হবে ভারতের শিল্প, কৃষক এবং কর্মসংস্থানের ওপর এর প্রভাব দেখে, আর সেই বিচার সময় করবে। তবে এটুকু নিশ্চিতভাবে বলাই যায় যে আজকের ভারত আর কারো শর্তে চলা দেশ নয়, বরং নিজের শর্ত
নিজেই লেখার ক্ষমতা এখন ভারত অর্জন করে ফেলেছে। তাই ভারত নয়া ভারত। আজ এ পর্যন্তই। নমস্কার।